আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করার ট্রাই করব। এই 19 নাম্বারটা গতদিন আমি হোমওয়ার্ক দিছিলাম, এটা কি কারোর পড়া হয়েছে? আরসি সার্কিট সোর্স, এটা সোর্স আরসি সার্কিট আর কি, আরসি না আরএল। আচ্ছা, তাহলে আমরা এটা দেখি, এটা দিয়ে শুরু করি। আর অনেক 4টা 5টা ম্যাথ আছে, আজকে চেষ্টা করব শেষ করে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে বলতেছে দ্য সুইচ ইন ফিগার হ্যাজ বিন ক্লোজড ফর এ লং টাইম, ইট ওপেন্স অ্যাট t equals to 0, ফাইন্ড I of t ফর t greater than 0। তাহলে আমরা এর আগেও দেখছি যে আমাদের এখানে যে আমরা অ্যানালাইসিসটা করব, আমরা 3টা টাইমের সাপেক্ষে করি। একটা হচ্ছে টি লেস দ্যান জিরোতে করি, একটা হচ্ছে টি ইকুয়ালস টু জিরোতে করি, আর একটা টি গ্রেটার দ্যান জিরোতে। তো সাধারণত এই টি ইকুয়ালস টু জিরো মানেই হলো জিরো প্লাস বা জিরো মাইনাস। তো এটা আর আমাদের আলাদাভাবে বের করা লাগে না, আমরা এই দুইটা বের করলেই হয়। তাহলে এখানে দেখি আমাদের এই কন্ডিশনটা কি আছে। এখানে টি গ্রেটার দ্যান জিরো মানে এই সুইচের কানেকশনটা আমরা দেখব। এইখানে সুইচ অন করার বা সুইচ অফ হওয়ার আগ মুহূর্ত আর পরের মুহূর্তকে আমরা হিসাব করবো। তো এখানে যেহেতু বলছি টি ইকুয়ালস টু জিরো সময় সুইচটা ওপেন আছে, তার মানে আগে থেকে এটা ক্লোজ ছিল। তার মানে আগের যে কন্ডিশন সেটাকে আমরা বলবো টি ইকুয়ালস টু টি লেস দ্যান জিরো, আর সুইচ ওপেন হওয়ার পরের যে কন্ডিশন সেটা আমরা বলবো টি গ্রেটার দ্যান জিরো। আর আমরা এটা জানি যে ইন্ডাক্টর থাকলে আমরা কারেন্ট বের করি, ক্যাপাসিটর থাকলে ভোল্টেজ বের করি। আচ্ছা, তাহলে এটা আমরা একটু দেখি। আমরা প্রত্যেকটা টাইম ইন্টারভালেই সার্কিটটা আঁকাই নিব, তাহলে একটু সুবিধা হবে, ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু সুইচ অনেকক্ষণ ধরে লং টাইম ধরে ক্লোজ ছিল, তার মানে আমরা ধরে নিই যে টি লেস দ্যান জিরো সময় যেটা ছিল সুইচটা, এই তারটা এরকম কানেক্টেড ছিল। তাহলে এইটা কানেক্ট থাকা মানে এই রেজিস্ট্যান্সটা বাদ পড়ে যাবে, কারণ এটা শর্ট হয়ে গেলে শর্টের সাথে প্যারালালে যে রেজিস্ট্যান্স গুলো থাকে সেগুলো বাদ চলে যায়। আর এটা যেহেতু হচ্ছে ডিসি সোর্স, আমরা ডিসি সার্কিট করতেছি, তবে ডিসিতে ইন্ডাক্টর শর্ট হয়ে যাবে, তাহলে এটা আমরা শর্ট করে দিব। এখন আমাদের দেখতে হবে। সাব্বির ভাই, হ্যাঁ, আবার একটু বলেন ভাই, আচ্ছা এটা বললাম। ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটা হলো যে আমরা প্রথমে হচ্ছে টি লেস দ্যান জিরোতে হিসাব করবো, টি লেস দ্যান জিরোতে সার্কিটটা কিরকম ছিল। তাহলে টি লেস দ্যান জিরোতে আমরা এখানে দেখছি এটা যেহেতু হচ্ছে ডিসি সোর্স, তাহলে অবশ্যই ইন্ডাক্টর শর্ট হয়ে যাবে, তাহলে এটা শর্ট করলাম। আর টি লেস দ্যান জিরোতে এই সুইচটা আগে থেকে ক্লোজ ছিল, তার মানে এটা ক্লোজ ছিল। তাহলে টি লেস দ্যান জিরোতে আমরা ইন্ডাক্টরের মধ্যে কি পরিমাণ কারেন্ট পাবো সেটা আমাদের বের করতে হবে। এই আই কারেন্ট আমাদের বের করতে হবে টি লেস দ্যান জিরো। তাহলে আমরা লিখি যে অ্যাট টি লেস দ্যান জিরো সুইচ ওয়াজ ক্লোজড ফর এ লং টাইম। আচ্ছা, তাহলে সুইচ ক্লোজ থাকলে সার্কিটের কি অবস্থা হবে সেটা আমরা দেখলাম। এটা শর্ট হয়ে গেলে এই রেজিস্ট্যান্স বার, আবার যেহেতু ডিসি এটাও শর্ট, তাহলে তো এদিক দিয়ে কোনো কারেন্টই যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তাহলে এইটা যেহেতু এই প্যারালালে আছে, তাহলে এই রেজিস্ট্যান্সও বাদ চলে যাচ্ছে, তাই না? কারণ এই এই পথ শর্ট, আবার এটাও শর্ট, তার মানে কি এদিক দিয়ে সব কারেন্ট এদিক দিয়েই চলে যাবে। এদিক দিয়ে কি কোনো কারেন্ট পাস হবে? এই 6 অ্যাম্পিয়ার কারেন্ট যেটা আছে পুরোটাই এই রাস্তা দিয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে টি লেস দ্যান জিরোতে সুইচ ক্লোজ থাকলে সার্কিটটা এরকম হয়। সেক্ষেত্রে আমাদের ইন্ডাক্টরের মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস হয় না। তাহলে আমরা লিখতে পারি কি আই অফ জিরো মাইনাস বা সমান হচ্ছে কত, জিরো। তাহলে এদিক দিয়ে কোনো কারেন্ট আসবে না, তার মানে এটা এই কারেন্টটা জিরো হবে। তাহলে আই অফ জিরো মাইনাস জিরো মানে আই অফ জিরো সমান হচ্ছে জিরো। কারণ ওই যে বললাম যে জিরো মাইনাসে এটা হচ্ছে শর্ট ছিল, এটাও শর্ট ছিল। এখন এখন বলতেছে যে এই সুইচটা ওপেন হয় টি ইকুয়ালস টু জিরো সময়। তাহলে এটা আমরা একটা আলাদা, তাহলে টি ইকুয়ালস টু জিরো সময় এই সুইচটা ওপেন। তাহলে সুইচ ওপেন মানে কি?
এখন তো আর এই রেজিস্ট্যান্স গুলো বাদ যাবে না, বাদ যাবে কি? তাহলে এখন সার্কিটটা কেমন হবে আমরা একটু আঁকাই। তার মানে এখানে থাকবে শুধু এই সুইচটা থাকবে না, বাকি সবই থাকবে। এটাতে আই জিরো সমান জিরো হওয়ার কারণ কি? জিরো হওয়ার কারণ হলো এইটাও শর্ট, এটাও শর্ট। তাহলে এই শর্টের সাথে প্যারালালে যত রেজিস্ট্যান্স থাকে সবই তো বাদ হয়ে যায়। তার মানে এটাও বাদ, এই রেজিস্ট্যান্সও বাদ, এর মধ্যে তো কোনো কারেন্ট যাবে না, কারণ কারেন্ট কোন দিকে যাবে? যেদিকে কোনো বাধা নাই সেদিকে যাবে। তাহলে কারেন্ট এই 6 অ্যাম্পিয়ার এদিক থেকে এসে এদিকে চলে যাবে। সাবির ভাই হ্যাঁ, ইন্ডাক্টর শর্ট হলো কেন? ডিসি সার্কিট তাই, এই সোর্সটা ডিসি। এটা তো সে প্রথম ক্লাসেই বলেছি, ডিসি সোর্স মানেই ক্যাপাসিটর কি হবে? ওপেন, ইন্ডাক্টর শর্ট। আচ্ছা, তাহলে এখন পরের পোর্শনের সার্কিটটা আমরা আগে টি গ্রেটার দেন জিরোতে কি হবে। 6 এম্পিয়ার কারেন্টের কাজটা কি মূলত এখানে ভাই? এটা তো আই সোর্স, এর মান থাকে না? এটাই তো সোর্স, তাই না? আচ্ছা, জিরোর মান থাক বা না থাক এটা তো আমাদের বিষয় না, আমরা যে গতদিন সূত্র দেখলাম না, এটা এটা কিন্তু টি গ্রেটার দেন জিরোতে সোর্স ফ্রি আরএল সার্কিট হবে না। সোর্স ফ্রি হবে কি? দেখ, এই না সুইচ না। যদি আমরা বন্ধ করে দিই, এই সুইচ তো অফ, তখন কি এটা সোর্স ফ্রি থাকতেছে? এখানে তো সোর্স থাকছে একটা। আর সোর্স সার্কিটের ক্ষেত্রে সূত্র কিরকম হয় এটা আমরা গতদিন দেখলাম তো, হয়ে গেল সেটা। এই যে আই অফ টি সমান আই অফ ইনফিনিটি প্লাস আই অফ জিরো মাইনাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এখন ইনফিনিটি আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, ইনফিনিটি ক্যালকুলেশন করলে তখন বোঝা যাবে। আচ্ছা, আমরা সার্কিটটাকে আঁকাই টি গ্রেটার দেন জিরো সময়। তাহলে এক টি গ্রেটার দেন জিরো। আচ্ছা, তাহলে এখানে সুইচটা নাই। আচ্ছা, এটা ইন্ডাক্টর আছে, এখানে বলতেছে এখানে একটা রেজিস্টার আছে, আর এখানে 6 অ্যাম্পিয়ার সোর্স আছে। আচ্ছা, এখন এটা তো ডিসি সোর্সই, তাহলে এইখানে আর কোনো সুইচ টুইচ নাই। তাহলে এখন সারা জীবন এই সার্কিটটা যদি আমরা কানেকশন দিয়ে রাখি, এখানে এটা এরকমই থাকবে, আর কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ কি হবে? আর তো চেঞ্জ হবে না, কারণ এখানে আর কোনো সুইচ নাই বা আর কোনো টাইম স্প্যান নাই যে এই টাইমের পরে এটা হয়েছে। তাহলে আমাদের এইটা একেবারে টি ইকুয়ালস টু ইনফিনিটির সময় পর্যন্ত চলবে এরকম। তাহলে টি ইকুয়ালস টু ইনফিনিটির সময় পর্যন্ত সার্কিটটা যদি এরকম থাকে, এই সময় এটা তো শর্ট হয়ে যাবে আবার, কারণ ইন্ডাক্টর এটা ডিসি সোর্স, তাহলে ইন্ডাক্টর আবার শর্ট। এটা যদি শর্ট হয়, এখন এদিক থেকে আমরা আই অফ ইনফিনিটি পাবো। তার মানে ইনফিনিটি সময় ধরে এদিক থেকে যে কারেন্টটা পাস হবে সেটাকে আমরা আই অফ ইনফিনিটি বলতেছি। তাহলে এই সোর্সটা কত, এই রেজিস্ট্যান্স হচ্ছে এটা 10, এটা 5। তাহলে এখন এই আই অফ ইনফিনিটি মানে এই পথের কারেন্ট, এই পথের কারেন্ট মানে এই 5 অ্যাম্পিয়ারের 5 ওহমের মধ্যে কি পরিমাণ কারেন্ট হবে সেটা। তাহলে আমরা এখন আই ইনফিনিটি বের করি। আই অফ ইনফিনিটি ইজ ইকুয়ালস টু কত? 6 ইন্টু, তাহলে 5 এর মধ্যে কারেন্ট বের করবো 10 উপরে আর নিচে হলো 15। তাহলে এটা কত আসছে? 3 660 15 4, তাহলে এটা হচ্ছে 4 অ্যাম্পিয়ার। তাহলে আই অফ ইনফিনিটি আমরা পেলাম 4 অ্যাম্পিয়ার। তাহলে আই অফ ইনফিনিটি যদি 4 অ্যাম্পিয়ার হয়, এখন যে কোনো সময়ের জন্য তাহলে আমরা কারেন্ট কত পাবো? অতএব, আচ্ছা, এই সার্কিটটা কিন্তু টি সমান টি গ্রেটার দেন জিরোর জন্য, ঠিক আছে? এই সার্কিটটা টি গ্রেটার দেন জিরোতে, এই সার্কিটটা টি লেস দেন জিরোতে ছিল। আচ্ছা, এটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা তাহলে আই অফ টি সমান কত পাবো? আই অফ টি সমান আমরা যে সূত্র পড়ছি, কি দেখছিলাম সূত্রে? আই অফ টি সমান আই অফ ইনফিনিটি প্লাস আই অফ জিরো মাইনাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। ওকে, তাহলে এখন আমরা আই অফ জিরো পাইছি 0, আই অফ ইনফিনিটি পাইছি 4। এখন আই অফ টি আমরা কত হবে সেটা বসাই দিই। তাহলে আই অফ টি সমান আই অফ ইনফিনিটি প্লাস আই অফ জিরো মাইনাস আই অফ ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। আচ্ছা, আমরা এখন টাও বের করি নাই, তাহলে টাওটা আমরা বের করি। টাও মানে কত? টাও বের করতে হলে আমাদের আর টি বের করা লাগবে, তাহলে আমরা আর টিটা বের করি। আচ্ছা, এইখানে আর টি বের করা মানে কি? যে আমরা যেই পয়েন্ট থেকে ইন্ডাক্টরটা যে পয়েন্টে আছে ওই পয়েন্টটাকে আমরা ওপেন করে দিই। তাহলে আমরা সার্কিটটা একটু আঁকাই। ইন্ডাক্টরটা যদি ওপেন করি তাহলে আমাদের সার্কিটটা এরকম হয়। আর ইন্ডাক্টর ওপেন করার সাথে সাথে আমরা ডিপেন্ডেন্ট সোর্সগুলো ওপেন বা শর্ট করে দেবো। কারেন্ট সোর্স থাকলে কি করবো?
ওপেন, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট। তাহলে আমাদের ইন্ডাক্টর এই জায়গাটাই ছিল। তাহলে এখন আমরা, যেহেতু আমাদের কারেন্টের ডিরেকশনটা বলছে এই দিকে, হ্যাঁ, এই সাইডে বলছে, তার মানে আমরা এই পয়েন্টটাকে এ বলি, এ থেকে বি এর দিকে কারেন্ট যাবে। আচ্ছা, তাহলে এখন এখানে রেজিস্ট্যান্স আছে কত, 5, আর এটা হলো 10। তাহলে এ আর বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করলে এখানে কত পাবো আমরা? এই দুটো সিরিজে আছে, তাই না? এ থেকে শুরু হয়, বি তে এইভাবে যাচ্ছে। তার মানে 8 আমরা পাবো হলো 5 প্লাস 10, তার মানে 15 ওহম। 8 যদি 15 হয়, টাও সমান কত হবে? আর এল সার্কিটের ক্ষেত্রে টাও সমান এল বাই 8। তাহলে এল কত? এল আছে এখানে কত আমরা দেখি, 1.5 হেনরি। তাহলে এল হলো 1.5 আর টি হলো 15। তার মানে এটা হচ্ছে 1/10 বা 0.1 আমরা লিখে দিতে পারি একবারে। তাহলে 0.1 সেকেন্ড। এখন টাও মানে কি? টাইম কনস্ট্যান্ট। এই টাইম কনস্ট্যান্ট কি জিনিস এটা আমি আগেই বলছি থিওরিতে। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা সব মানগুলো বসাই দিলেই কাজ শেষ। তাহলে আই অফ ইনফিনিটি হলো 4 প্লাস 0 হলো 0 মাইনাস 4 টি টু দি পাওয়ার মাইনাস টি বাই 0.1, এটা হলো অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এটা কত আসবে? 4 মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস 10 টি অ্যাম্পিয়ার, এটা হবে আনসার। তাহলে এটা কিসের মান? আই অফ টি এর মান। এখন এই সমীকরণ থেকে আমাদেরকে যদি বলে যে টি ইকুয়ালস টু 1 সেকেন্ড সময়ে আই কত, যেটাই বলবে আমরা জাস্ট এই টি এর জায়গায় এই মানগুলো বসাই দিই, দিয়ে যা পাবো সেটা হবে আমাদের অ্যান্সার, যদি বের করতে বলে আর কি। আচ্ছা, ওই টাইপের তো আমরা পরে একটু দেখবো। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। আমরা শুধু সার্কিটটা দেখবো, সার্কিটে আমাদের যেরকম যেরকম কম্বিনেশন আসবে সেভাবে আমরা সার্কিট অ্যানালাইসিস করলেই কাজ শেষ। হ্যাঁ, আমার কাছে ওই যে আই জিরো যেটা সমান জিরো, ওইটা বিষয়টা কেমন যেন ক্লিয়ার হইতেছে না, বুঝতেছি না। মানে এক্ষেত্রে আরে আই যে কারেন্ট হচ্ছে 1.5, ওই যে হেনরি যে ওই আপনার ওই ইন্ডাক্টর যেটা দেওয়া আছে তার ভিতরে কারেন্ট না। হ্যাঁ, তার ভিতরে কারেন্ট। তাহলে এক্ষেত্রে যদি ওইটা হয়, মানে ওইটা 1.5 আচ্ছা, হেনরি ইন্ডাক্টর এখানে আমি সেটা বলি, শেয়ার হ্যাঁ, এখানে আমি এক্ষেত্রে বলি। ওই সুইচটাও শর্ট হয়ে গেল, তাহলে কি 6 হ্যাঁ, এম্পিয়ার কারেন্ট হওয়ার কথা, এই পুরো সার্কিটের ভিতরে সার্কুলেট হওয়ার কথা না? আচ্ছা, সরি সরি সরি, এইটা তো এই পথেই আসবে, তাহলে এই পথে আসবে। ও হ্যাঁ, উল্টে গেছে রে। আচ্ছা, তাহলে এটা তো 0 হচ্ছে না, এটা 6 থাকতেছে। আচ্ছা, সমস্যা না, এটা আমরা 6 বসাই দিই। ও, এটা তো এই পথে যাবে না, এই পথেও যাবে না, তাহলে তো এদিক থেকেই আসবে। না, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে জাস্ট 0 জায়গায় 6 বসালেই হচ্ছে। তাহলে এটা হলো 6, তাহলে এটা কত হবে? এটা হবে 2, আর কোনো চেঞ্জ নাই। আচ্ছা, বাকি সব কিছু সেমই আসবে, এটা আমার একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা আসছে ছিল 2, বাকি সব সেম। আর টি ইস্যু আমরা যেভাবে বের করলাম এটা আসলো। আচ্ছা, তাহলে এবার আমরা, আচ্ছা এবার কি এটা ক্লিয়ার? আচ্ছা, আমার এটা একটু ভুল হয়ে গেছিল, এটা ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবারে এখানে ফিগার 7.99 ফাইন্ড আই অফ টি ফর টি গ্রেটার দেন 0। আচ্ছা, টাইম শেষ নেই। আচ্ছা, 15 মিনিট আছে, তাহলে দাও। আচ্ছা, এবারে এটা আমরা করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সোর্স ফ্রি আরএল সার্কিট হচ্ছে। আচ্ছা, তাহলে সোর্স ফ্রি আরএল সার্কিট, তার মানে এখানে আমাদের আরটিএস কিভাবে নির্ণয় করব? যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স আছে, আমরা ওই সেই 1 ভোল্টের একটা সোর্স নিয়ে তারপরে আমাদের আরটিএস নির্ণয় করতে হবে। তাহলে সেই 1 ভোল্টের সোর্সটা আমরা কোথায় লাগাবো? আমরা ওই ইন্ডাক্টরটা খুলে ফেলবো, যেহেতু আমাদের এখানে এটাই লোড, এর মধ্যে কারেন্ট বের করতে হবে। তাহলে এটা আমরা খুলে ফেলি, সার্কিট তাকায় দেখি কি হয়। তাহলে এখানে থাকতেছে হলো 10 ওহম, এখানে আমরা একটা 1 ভোল্টের সোর্স নিব। তাহলে আয়ের ডিরেকশন যেহেতু এইদিকে আছে, তার মানে আমাদের কারেন্ট হচ্ছে এই দিক থেকে এন্টার করে হয় এদিকে যাবে, এদিকে যাবে, তারপরে আবার এখানে এসে মিলিত হবে, এরকম। আচ্ছা, তাহলে এইখানে আসবে হলো এই একটা ডিপেন্ডেন্ট সোর্স, এটা হলো কত, 0.5 আই।
আচ্ছা, আর এই পাশে আছে হলো 40 ওহম। আচ্ছা, তাহলে এখন আমাদের আরটিএস এটা হলো 1 ভোল্ট। তাহলে আরটিএস নির্ণয় করতে হলে আমাদের এই কারেন্টটা বের করা লাগবে, এটাকে আমরা আই নট বলি, ঠিক আছে। আর এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা ভি বলি। আচ্ছা, এই রেজিস্ট্যান্সটা কত? এটা হলো 10। এটা আমাদের রেফারেন্স নোড। আচ্ছা, এখন এখানে যেহেতু 1 ভোল্টের সোর্স আছে, তাহলে আমরা এই পয়েন্টের ভোল্টেজকে কি 1 ভোল্ট বলতে পারবো? না ভাই। কেন বলতে পারবো না? কারণ এই 1 ভোল্ট বলতে আসলে বোঝাচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স। আমাদের কিন্তু এই পয়েন্টের ভোল্টেজ জিরো না। যদি এটা জিরো হতো আমরা এটা 1 ভোল্ট বলতে পারতাম। যেহেতু এটা জিরো না, জিরো পয়েন্ট হলো এটা, তাই আমরা এটাকে 1 ভোল্ট বলতে পারবো না। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এটা কত আসে। তাহলে এখন আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি ওখানে ইউজিং কেসিএল। আচ্ছা, তাহলে এই সোর্সের মধ্যকার ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যকার কারেন্ট তো এই কারেন্টটাই, এই পথে যেটা যাবে সেটাই, তাহলে এটাকে আমরা আই নটই বলতে পারি। এখন যেহেতু এখানে আই নট আমরা ধরেছি, তাহলে ইউজিং কেসিএল অ্যাট ভি নোড, তাহলে এখানে কত হবে? কেসিএল অ্যাট ভি নোড দিলে ভি এটা হলো কত? -1/10 প্লাস 0.5 আই নট প্লাস ভি বাই 40 ইকুয়ালস টু 0। এখন এই 0.5 আই নট, তাহলে আই নট সমান কোনটা? আই নট মানে এই কারেন্টটাই, তাহলে এই কারেন্টটা তো হলো এই যে এইটুকুই, তাহলে আই নটের জায়গায় আমরা এটা লিখতে পারি। তাহলে আই নট সমান আমরা কত বলতেছি? আই নট সমান হচ্ছে এর সরি মাইনাস, এটা হবে আই নট সমান হচ্ছে মাইনাস ভি মাইনাস 1/10। আচ্ছা, এখানে মাইনাস কেন দিলাম? কারণ আমরা কিন্তু এই নোডে যখন কেসিএল অ্যাপ্লাই করছি, আমরা তিনটা কারেন্ট কনফিগারেশন এভাবে নিচ্ছি যে আমরা এখান থেকে ধরলাম এদিকে একটা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, মানে ইকুয়েশন লেখার সুবিধার্থে। কিন্তু আমাদের অ্যাকচুয়াল আই নট তো হবে এটার উল্টা, তাই আই নট সমান মাইনাস ভি মাইনাস 1/10। আচ্ছা, তাইলে এটাকে এভাবে একবারও লেখা যাচ্ছে, সমস্যা নেই, অ্যান্সার একই আসবে। তো আমি এখানে তিনটা সেম নিয়ে সাইন নেওয়ার জন্য, এই ইকুয়েশনে তিনটা সেম সাইন নেওয়ার জন্য ওটা ওইভাবে লিখলাম। আচ্ছা, তাহলে এটা ছিল ভি মাইনাস 1। তাহলে এখন পরের লাইন কত হবে? এটা আসবে হলো ভি মাইনাস 1/10 প্লাস এটা হলো 0.5 ইন্টু মাইনাস ভি মাইনাস 1/10 প্লাস ভি বাই 40 সমান 0। তাহলে এখানে 0.5 আর এই 10 কাটাকাটি করলে নিচে হচ্ছে আচ্ছা আরেক লাইন করি, তাহলে এটা হচ্ছে কত? ভি মাইনাস 1/10, এটা হবে মাইনাস প্লাসে মাইনাস 0.5/10 মানে হচ্ছে ভি মাইনাস 1/20 হয়ে যাবে প্লাস ভি বাই 40 সমান 0। অতএব ভি সমান কত? আচ্ছা, তাহলে এখানে আসবে হলো এক্স মাইনাস 1 বাই হলো 10 মাইনাস 0.67 আসে। 0.67। আচ্ছা, তাহলে আমি আর করলাম না, তাহলে এটা হচ্ছে 0.67 ভোল্ট। তাহলে আই নট সমান আমরা কত পাবো? আই নট হলো কি? মাইনাস ভি মাইনাস 1/10। আই নট সমান মাইনাস ভি প্লাস 1/10 একবারে লিখলাম। আচ্ছা, তাহলে মাইনাস ভি কত? -0.67 প্লাস 1/10, তাহলে এটা কত আসে? 0.33/10, তার মানে 0.033 অ্যাম্পিয়ার। তাহলে আর টেস্ট কত পাবো আমরা? আর টেস্ট সমান 1/আই নট, তাহলে 1/আই নট তাহলে কত হবে? 1/0.033, এটা করলে কত আসে? 1/0.033
0.033 30.33, তাহলে এটা আসতেছে হলো 30.3 ওহম। তাহলে 8 আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমাদের দরকার টাও, তাহলে টাইম কনস্ট্যান্ট টাওটা বের করে ফেলি। টাও সমান এল বাই আরটিএস। তাহলে এল কত? এল ছিল হলো 6 সেকেন্ড, তাহলে 6/30.30 মানে 1/5 পয়েন্ট সামথিং আসবে। 0.1 6/30.198 সেকেন্ড। তাহলে এখন আমরা আই অফ টি সমান কত পাবো? আচ্ছা, এক মিনিট, লাইন ফল্ট হচ্ছে। ওকে, তাহলে আই অফ টি সমান আমরা এখানে কত লিখবো? আই অফ 0 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। তাহলে আই অফ 0 সমান কত? আই অফ 0 হচ্ছে 6 না? তাহলে 6 ই টু দি পাওয়ার মাইনাস টি হচ্ছে টি বাই 0.198 অ্যাম্পিয়ার। তাহলে এটা করলে কত আসে? 1/0.198, 5.05, 5.6 e to the power minus 5.05 অ্যাম্পিয়ার। এটা আছে। তাহলে এটা বোঝা গেল। তাহলে এই টাইপের সার্কিট আসলে আমরা কিভাবে করব? আচ্ছা, এটাতে আর কোনো কোশ্চেন আছে কারোর? আচ্ছা, একটা জিনিস বলি, এই যে আগের আগের লাইনে আমি যেটা ভুল করছিলাম, এই যে এটা, এই বিষয়টা একটু বলি, হ্যাঁ, যদি 1 মিনিট আছে। এটা মানে এটা আসলে এরকম কেন হয়? আচ্ছা, আমরা ইয়েতে দেখছি, থিওরিতে দেখছিলাম, বা আমরা যদি চার্জিং ডিসচার্জিং এর গ্রাফ গুলা দেখি, যেমন সাব্বির ক্যাপাসিটি। ভাই, হ্যাঁ। এই ক্ষেত্রে আপনার এই যে টি অফ ইনফিনিটি বের করা লাগবে না, যেহেতু টি এর মান জিরোর চেয়ে বড়। কোনটা? এই যে এখন যেটা করলাম, হ্যাঁ, টি অফ ইনফিনিটি বের করা লাগবে কখন? যখন একটা সোর্স আরসি সার্কিট বা সোর্স আরএল সার্কিট থাকবে। এখানে কি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে এই সার্কিটে? কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। এটা আছে ডিপেন্ডেন্ট সোর্স, কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স না থাকলে আর ইনফিনিটি বের করা লাগবে না। বুঝছেন?
আচ্ছা, এবার এটা একটু বলি যে ক্যাপাসিটরের চার্জিং কারেন্ট আর ডিসচার্জিং কারেন্ট যদি আমরা একটু বলি, চার্জিং ভোল্টেজ ডিসচার্জিং ভোল্টেজ, এটা একটু বলি। আচ্ছা, এটা টি টাইম, এদিকে হলো ভোল্টেজ দিলাম। তাহলে ইনিশিয়ালি ক্যাপাসিটরের ভোল্টেজ কত থাকে? 0। তাহলে আস্তে আস্তে এটা চার্জ হয়, ভোল্টেজ বাড়ে। তাহলে এটা হলো চার্জিং ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক ক্যাপাসিটরের। আচ্ছা, তাহলে চার্জিং কারেন্ট কি হবে? ইনিশিয়ালি ক্যাপাসিটর একটা ভোল্টেজ 0, তার মানে কারেন্ট বেশি থাকবে। তাহলে এই দিকে যদি আমরা আই বলি, এদিকে টি বলি, তাহলে ক্যাপাসিটর কারেন্টের ক্যারেক্টারিস্টিক কিরকম হয়? আচ্ছা, এই হলো এরকম, তাই না? এটাকে আমরা বলতে পারি হলো আই অফ টি, এটা হলো ভি অফ টি। আচ্ছা, তাহলে ক্যাপাসিটর ইনিশিয়ালি এটা হলো চার্জিং অবস্থায়, যখন চার্জ হবে তখন হচ্ছে কি, ভোল্টেজ আস্তে আস্তে বাড়ে, কারেন্ট আস্তে আস্তে কম। আর ইন্ডাক্টর ক্ষেত্রে কি ঘটনা ঘটে? ইন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে যখন inductor- এটা হলো V, আচ্ছা, তাহলে ইন্ডাক্টরের একটা হচ্ছে প্রথমে ভোল্টেজ একটা থাকেই, তাই না? তাহলে ওর ওখানে প্রথমে ভোল্টেজ বেশি থাকে। তাহলে আবির ভাই, ইন্ডাক্টরের, হ্যাঁ, ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ বাড়লে চার্জিং হলে তখন কারেন্টও বাড়বে না? না না, কারেন্ট কেন বলবো? কারেন্ট কমবে না, কারেন্ট কেন কমবে চার্জিং এটা? আচ্ছা, এটা তো সেদিন বলছিলাম না, এই ক্যাপাসিটরের একটা কারেন্ট কমবে। কেন কমবে? কারণ ক্যাপাসিটরে ইনিশিয়ালি কোনো চার্জ থাকে না, ইনিশিয়ালি কোনো চার্জ না থাকলে এটা শর্ট থাকে। আর যখন এটা শর্ট থাকবে তখন এখান থেকে কারেন্ট কি বেশি হবে না? এই পথটা শর্ট, তাহলে এখানে একটা ভোল্টেজ আছে, তাহলে ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্ট বেশি হবে না ইনিশিয়ালি। আস্তে 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 যখন এখানে আমরা ভোল্টেজ কানেকশন করেছি, তখন আস্তে আস্তে এখানে চার্জ স্টোর হবে, এই পাশে মাইনাস স্টোর হবে। তাহলে যখন স্টোর হবে তখন এখানে তো একটা ভোল্টেজ ইনডিউসড হবে। তখন যদি এদিক থেকে কারেন্ট পাস হতে হয়, তখন এই ভোল্টেজ সোর্সকে এই বাধাটা পার করে তারপরে না কারেন্ট এদিকে পাস করবে। তাহলে সেক্ষেত্রে কারেন্ট কমবে না আস্তে আস্তে, ক্যাপাসিটর আস্তে আস্তে চার্জ হবে আর কারেন্ট আস্তে আস্তে কমবে। এগুলো তো আমরা ফার্স্ট ইয়ারেই পড়ছি, তাই না? যে এটা হলো ক্যাপাসিটরের চার্জিং ক্যারেক্টারিস্টিক, ডিসচার্জিং ক্যারেক্টারিস্টিক আবার আলাদা। তাহলে ডিসচার্জিং তো এর উল্টা হবে, ডিসচার্জিং হচ্ছে ভোল্টেজ। আচ্ছা, এখানে যদি আমি ডিসচার্জিংটা লাল কালি দিয়ে দেখাই, তাহলে ডিসচার্জিং এর সময় ইনিশিয়ালি ভোল্টেজ অনেক বেশি থাকে, আস্তে আস্তে কি কমে যায়, তাই না? তাহলে ওই সময় যদি কোনো সোর্স থাকে তাহলে কারেন্ট দেখা যাচ্ছে বাড়ে, সোর্স না থাকলে কারেন্ট আস্তে আস্তে ওটা কমতে থাকে। আচ্ছা, আর এই ইন্ডাক্টর, আচ্ছা টাইম কত বলছে? আচ্ছা, ওই প্রায় টাইম শেষ। আচ্ছা, আমরা 10 মিনিট পরে আবার এই লিঙ্কে একটু জয়েন করি, হ্যাঁ? 1 মিনিটও নাই, 10 মিনিট পরে সবার একটু জয়েন কর। আর বেশিক্ষণ না, 10-15 মিনিট হয়তো লাগবে, ঠিক আছে? ক্যাপাসিটরের জন্য চার্জিং ডিসচার্জিং ক্যারেক্টারিস্টিকটা এখানে দেখলাম যে ভোল্টেজ ওখানে প্রথমে কম থাকে, আস্তে আস্তে বাড়ে। আর ডিসচার্জিং এ ভোল্টেজ বেশি থাকে, আস্তে আস্তে কম। তাহলে এটা হলো ডিসচার্জিং এর সময়, আর এটা হলো চার্জিং এর সময়। তাহলে যখন ভোল্টেজ কম থাকে তখন কারেন্ট ওখানে বেশি থাকে, আস্তে আস্তে কারেন্টের পরিমাণ কমে যায় যখন ওটা বাড়ে। কারেন্ট আসলে চার্জিং বা ডিসচার্জিং দুই ক্ষেত্রে ক্যাপাসিটরের এরকমই থাকে, সেম ভ্যালু। কারণ যখন সোর্স আমরা ডিঅ্যাক্টিভেট করে দেই, ও ক্যাপাসিটর নিজের ভোল্টেজ দিয়েই ডিসচার্জ হইতে হইতে কারেন্ট আস্তে আস্তে কমে যায়। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে হয় কি, ইন্ডাক্টরের প্রথম দিকে হচ্ছে ওখানে ভোল্টেজ বেশি থাকে, আস্তে আস্তে ভোল্টেজ কমে যায়, ইন্ডাক্টর চার্জ হতে থাকে।
তাহলে কি বললাম যে আস্তে আস্তে ইন্ডাক্টর চার্জ হতে থাকে আর ভোল্টেজ কমতে থাকে। একসময় ভোল্টেজ কমতে কমতে যখন দেখা যাচ্ছে প্রায় 0 হয়ে যায়, তখন আমরা বলি যে ইন্ডাক্টর এই পয়েন্টে সেই ইন্ডাক্টর শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে গেছে। তাহলে কারেন্ট কি হয়? যখন ওর একটা ভোল্টেজ কম থাকে তখন ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট, যখন ভোল্টেজ বেশি থাকে তখন কারেন্ট কম যায়। চার্জিং এর সময় কি হয়, আস্তে আস্তে কারেন্টটা এরকম বাড়তে থাকে, তাই না? ইন্ডাক্টর চার্জিং এর ক্ষেত্রে এটাকে আমরা আই বলি, টি। তাহলে সময়ের সাথে সাথে কারেন্টটা হচ্ছে বাড়তে থাকে, আবার ডিসচার্জিং এর সময় কারেন্টটা হচ্ছে কমতে থাকে। ডিসচার্জিং এর সময় কারেন্ট হচ্ছে কি যে বেশি থেকে এরকম আস্তে 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 কমে যায় যখন কোনো সোর্স থাকে না। এই সময় এসে দেখা যাচ্ছে যে আবার এটা ওখানে ভোল্টেজ হয়ে যায়, মানে ভোল্টেজটা চেঞ্জ হয় না। ইন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে কারেন্ট চেঞ্জ হয়। চার্জিং এর সময় কারেন্ট আস্তে আস্তে বাড়ে, ডিসচার্জিং এর সময় কারেন্ট আস্তে আস্তে কমে। তাহলে এটা হলো ডিসচার্জিং। এটা হলো ডিসচার্জিং। আচ্ছা, এই গ্রাফগুলো একটু মনে রাখলে ওই ম্যাথ করা একটু সুবিধা হবে, যে কখন চার্জ হচ্ছে কখন ডিসচার্জ হচ্ছে আমরা এটা একটু সহজে বুঝতে পারবো। আচ্ছা, সাবির ভাই, হ্যাঁ ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং এর ক্ষেত্রে দুইটা ক্ষেত্রে কারেন্ট থাকে একই গ্রাফ? হ্যাঁ, কারেন্ট দুই ক্ষেত্রে যখন চার্জ হবে তখন দেখা যাচ্ছে যে ওইটা ম্যাক্সিমাম থেকে আস্তে আস্তে কমতে থাকবে। আর যখন ডিসচার্জ হবে তখন তো ডিসচার্জ হওয়ার সময় কি হবে, এদিকে আর কোনো সোর্স মনে কর নাই, এখানে একটা সোর্স ছিল, সেই সোর্সটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। তাহলে এখন তো ওই ক্যাপাসিটরের যে ভোল্টেজটা আছে ওই ভোল্টেজটা দিয়েই তো আবার এই সার্কিটে সাপ্লাই দিবে। তারপরে পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, এদিকে প্লাস এদিকে মাইনাস হয়ে যাবে। তখন হচ্ছে কি, এই ভোল্টেজটা দিয়েই যখন সাপ্লাই দিবে ইনিশিয়ালি ভোল্টেজ বেশি থাকবে, তার মানে কারেন্টও তখন বেশি থাকবে। আস্তে আস্তে ভোল্টেজ ক্যাপাসিটরের চার্জের পরিমাণ কমে যাবে, কারেন্টটা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, এগুলো একটু থিওরি বই থেকে দেখে নিস তাহলে সুবিধা হবে। তবে এই চারটা একটু এই চারটা গ্রাফটা একটু মনে রাখলে একটু সহজ হয়। আচ্ছা, এবার এটা আমরা একটু দেখি। আচ্ছা, আগের বারটা কি এটা তো ক্লিয়ার সবাই না? এবারটা তো ক্লিয়ার। আচ্ছা, এইটা নিয়ে আমার একটু সন্দেহ আছে এখনো যে এটা পুরোপুরি ঠিক হলো কিনা। এটা একটু পরে দেখে আবার একবার বলছি, হ্যাঁ? আচ্ছা, এটা ঠিক আছে, এটা এরকমই হবে। এই আর দুইটা ম্যাথ আছে, আমি একটু দ্রুত শেষ করবো। আচ্ছা, এটা বলতেছে কনসিডার দ্য সার্কিট ইন ফিগার 7.1 ফাইন্ড আই অফ টি। আই অফ টি মানে এই যে এই রেজিস্ট্যান্সের মধ্যকার কারেন্ট ফর টি লেস দেন জিরো অ্যান্ড টি গ্রেটার দেন জিরো। তাহলে এখানে বলতেছে টি ইকুয়ালস টু জিরোতে এই সুইচটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে? তার মানে টি লেস দেন জিরোতে সুইচটা কানেক্টেড ছিল। তাহলে টি লেস দেন জিরোতে এখন সার্কিটটা কিরকম হবে, এইগুলো কানেক্টেড থাকবে। আমরা নিচে আঁকায় ক্যাপাসিটরটা কি ওপেন হয়ে যাবে, তাই না? যেহেতু এগুলো ডিসি, ক্যাপাসিটর ওপেন হয়ে যাবে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে করি সার্কিটটা আঁকায়, যে এখানে প্লাস মাইনাস 80 ভোল্ট এটা আছে। এই সুইচটা টি ইকুয়ালস টু জিরোতে ওপেন, তার মানে আগে থেকে এটা ক্লোজ ছিল। এখানে সেই ক্যাপাসিটর ছিল, এটা ওপেন হয়ে যাবে। আর এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাহলে এটা হলো 0.5 আর। আর এদিক থেকে একটা resistance, এটা হলো 50, 30, আর এই কারেন্টটা হলো সে আই কারেন্ট। আচ্ছা, তাহলে এই সার্কিটটা কোন টাইমের জন্য, অ্যাট টি লেস দ্যান জিরো। তাহলে আবার এই আই কারেন্ট হচ্ছে 50 ওহমের মধ্যবর্তী কারেন্ট। তাহলে এই ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজটাকে যদি আমরা ভি বলি, ঠিক আছে? আচ্ছা, এটা হলো 80, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এটা হলো 40। তাহলে at t less than 0 switch is closed। তাহলে আগে সুইচ ক্লোজ ছিল, তাহলে তখন আমরা এই সার্কিটটা পাইলাম। তাহলে এখন আমরা এখানকার ভোল্টেজটা বের করবো, তারপরে এই কারেন্টটা বের করবো। তাহলে ইউজিং কেসিএল at v node,
তাহলে এখানে যদি আমরা বলি একটা কারেন্ট এদিকে আসছে, আচ্ছা তিনটা, এটা যেহেতু এন্টার করছে আমরা তিনটা এন্টার দিই, তাহলে এই কারেন্ট একটা ঢুকতেছে, এইটা ঢুকছে, আর এদিক থেকে একটা কারেন্ট ঢুকছে। আই কারেন্ট আমরা পরে বের করব। তাহলে এই ভি পয়েন্টে যদি কেসিএল আমরা অ্যাপ্লাই করি, আমরা কি লিখতে পারি যে 80 মাইনাস ভি বাই 40 প্লাস 0.5 আই প্লাস ভি মাইনাস 0 বাই 50 30 80, ভি বাই 80 সমান 0। এখন এখানে আই সমান কত, ভি বাই 80 না? এই অংশটুকুতে আই সমান আমরা লিখতে পারি ভি বাই 80। তাহলে আয়ের জায়গায় ভি বাই 80 লিখে দেখি কি হয়। তাহলে এটা হচ্ছে কত, 80 মাইনাস ভি বাই 40 প্লাস 0.5 ইন্টু ভি বাই 80 প্লাস এটা হলো ভি বাই 80। আচ্ছা, সমান 0। আচ্ছা, তাহলে এখন এটা সলভ করলে আমরা ভি এর ভ্যালু কত পাবো একটু দেখি। তাহলে এখানে আসতেছে হলো 80 মাইনাস ভি, সাব্বির ভাই, হ্যাঁ মাইনাস বি বাই 80 হবে না? না, মাইনাস এই যে এই কারেন্টটা তো এই নোডেই ঢুকছে না, আমরা তো আই কারেন্ট 0.5 আই, তো এটা আই তো কারেন্ট এইটাই ভি বাই 80, মানে আই কারেন্ট আমরা এটা বের করছি ভি বাই 80, কারণ আই কারেন্ট তো এদিকেই যাচ্ছে, তাই না? আই কারেন্ট তো এদিকেই যাচ্ছে, আই কারেন্ট তো আর এখানে ঢুকছে না। আমরা ইকুয়েশন লেখার সুবিধার্থে তিনটা ইনকামিং ধরে নিলাম, এই নোডে তিনটা ইনকামিং ধরে নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি তো আর তিনটা এখানে ঢুকছে না, দুইটা ঢুকছে, একটা বেরোচ্ছে। আচ্ছা, তাহলে এটা আসছে কত, 80 মাইনাস 240 প্লাস 0.5 ইন্টু ভি বাই 80 প্লাস ভি বাই 80 সমান 0। তাহলে এটা আসলে 320, তাহলে ভি আসলো 320 ভোল্ট। তাহলে ভি বাই 320 ভোল্ট আসলে আই সমান কত পাবো আমরা? আচ্ছা, আই মানে এখানে আই অফ 0 মাইনাস 0 মাইনাস হচ্ছে 320 বাই 80, এই কারেন্টটা, তাহলে 4 অ্যাম্পিয়ার। এটা হলো হচ্ছে 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, আচ্ছা, এখন এবার আমরা দেখবো পরের টাইম স্প্যানে কি আছে। তাহলে টি লেস দেন জিরোতে আমরা পেলাম, এখন টি গ্রেটার দেন জিরোতে কি আছে দেখি। তাহলে টি গ্রেটার দেন জিরো। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে কিন্তু ক্যাপাসিটরের একটা ভোল্টেজটাও লাগবে। এখন এখানে এই ভোল্টেজটাই তো ক্যাপাসিটরের একটা ভোল্টেজ, তাই না? তাহলে এই ভোল্টেজটাকে আমরা ভিসিও বলতে পারি। অতএব ভিসি অফ 0 মাইনাস সমান ওই 320 ভোল্ট, ঠিক না? এই ভোল্টেজটাই ক্যাপাসিটরের একটা থাকবে, ভিসি অফ 0 মাইনাস 320 ভোল্ট। ওকে, আচ্ছা, এবার আমরা টি গ্রেটার দেন জিরোতে যাই। অ্যাট টি গ্রেটার দেন জিরো, তাহলে টি গ্রেটার দেন জিরোতে কি বলছে, এই সুইচটা ওপেন হয়ে গেছে। এই সুইচটা ওপেন হলে এখানে কিন্তু আর কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকছে না। তাহলে অ্যাট টি গ্রেটার দেন জিরো সুইচ ওপেন, সুইচ ইজ ওপেন। তাহলে সুইচ যদি ওপেন হয় সেক্ষেত্রে আমাদের সার্কিটটা কিরকম হবে, এই পোর্শনটুকু থাকবে না, এই রাইট সাইডের এটুকু থাকবে। আচ্ছা, তাহলে এইখানে থাকবে হলো এই ক্যাপাসিটর,
এখানে এই ডিপেন্ডেন্ট সোর্স, এখানে হলো এই 30 ওহম, 50 ওহম। আচ্ছা তাহলে এটা হলো 50, এইটা 30। আচ্ছা এইখানে এটা হলো ক্যাপাসিটর সি, এটা হলো সোর্স না, তাহলে সি এর ভ্যালু কত আছে? এটা 3 ফ্যারাড, এটা হলো 3 ফ্যারাড। আচ্ছা এটা হলো 0.5 আই, এটা হলো এদিকে হলো আই। আচ্ছা তাহলে টি গ্রেটার দেন জিরোতে সুইচ ওপেন হয়ে গেছে, আমরা সার্কিট এরকম পাইলাম। তাহলে এখন এইটা আমাদের কি একটা সোর্স ফ্রি সার্কিট না? সাবির ভাই ক্যাপাসিটর ওপেন থাকবে না? হ্যাঁ ওইটা পরে আসতেছে, এখানে তো কোনো সোর্স নাই, ডিসি সোর্স বা ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, তাহলে ক্যাপাসিটর ওপেন থাকবে না। সোর্স ফ্রি সার্কিট, এটা একটা সোর্স ফ্রি সার্কিট হয়ে গেছে, আরসি সার্কিট। তাহলে এখন আমাদের এখানে কাজ কি? আমাদের এখন এখানে আর টিএস বের করতে হবে, আর এই যে ভিসি জিরো আমরা এখানে বের করে রাখছি, তারপরে এইখানে ওটা পরে হিসেবে আসছে। তাহলে আমরা আর টিএস বের করি। এখন আর টিএস বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে যেহেতু এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাহলে আমরা প্রথমে কি করব? এই ক্যাপাসিটরটাকে ওপেন করে দিব। এই ক্যাপাসিটর ওপেন করে এখানে হলো একটা 1 ভোল্টের সোর্স নিব, 1 ভোল্ট নিয়ে আমরা এই কারেন্টটা ধরলাম আই নট, এটা আমরা বের করব। আচ্ছা তাহলে এখন এখানে এদিকে ঢুকছে 0.5 আই নট, এই হলো আই নট, আর এদিক থেকে বের হচ্ছে আই। এখন তো আমরা এই পয়েন্টের ভোল্টেজটাকে 1 ভোল্টই বলতে পারি, তাই না? যেহেতু এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে এই সোর্সটা, এর মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। আহ, হ্যাঁ এদিকে কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এই পয়েন্টটাকে আমরা 1 ভোল্টই বলতে পারি। তাহলে এটা যদি 1 ভোল্ট হয়, তাহলে এখন আমরা এই নোডে যদি হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে ইউজিং কেসিএল অ্যাট 1 ভোল্ট নোড, তাহলে আমরা কি পাবো? আই নট সমান এই কারেন্ট, এইটা আর এটা ঢুকছে, তাহলে আই নট প্লাস 0.5 আই সমান আই। আমরা এটা এভাবে লিখে, এটা আই নট প্লাস 0.5 আই সমান আই। তাহলে এখান থেকে আমরা আই নট সমান কত পাবো? আই মাইনাস 0.5 আই, তার মানে 0.5 আই পাবো। তার মানে 0.5 ইন্টু আই মানে কত? আই মানে 1 বাই টোটাল রেজিস্ট্যান্সটা, 0.5 ইন্টু আই, তাহলে সরি আই সমান কত? 1 বাই 80, 1 বাই 80। আচ্ছা তার মানে এটা আমরা পাবো হচ্ছে আই নট হচ্ছে 1 বাই 160 অ্যাম্পিয়ার। তাহলে আই নট যদি এত পাই, তাহলে আর টিএইচ কত পাবো? আর টিএইচ হচ্ছে 1 বাই আই নট, তাহলে 1 বাই 160 মানে 160 ওহম। তাহলে এটা আর টিএইচ আমরা 160 ওহম পাইলাম। এখন আমাদের কাজ হলো টাও বের করা। অতএব টাইম কনস্ট্যান্ট টাও ইজ ইকুয়ালস টু আর টিএইচ ইন্টু সি। ক্যাপাসিটরের ক্ষেত্রে এরকম, তাহলে আর টিএইচ আমরা পেয়েছিল 160, আর সি কত ছিল? এটা 5 মনে হয়, 3 ফ্যারাড, 3 ফ্যারাড। তার মানে এটা হলো 3 16 48, এটা হলো 480 সেকেন্ড, অনেক বেশি। 5 মিনিট, তাহলে টাও হচ্ছে 480। তাহলে এখন আমাদের কাজ কি? আমরা আর টিএইচ পাইছি, টাও পাইছি, তাহলে আমরা আগে এই ভিটা বের করবো, ভি অফ টিটা বের করে তারপরে আই বের করবো। তাহলে এখানে ভিসি অফ জিরো পাইছি আমরা এত 320, তাহলে ভিসি অফ টি কত হবে? ভিসি অফ টি সমান হচ্ছে ভিসি অফ জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও। তাহলে ভিসি অফ জিরো আছে হলো 320, 320 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 480। তার মানে
1/480 করলে কত আসে? 1/480 2.08 × 10⁻³ আচ্ছা এরকমই থাকে। তাহলে এইটা হলো আমাদের ভোল্টেজ ভিসি অফ টি। তাহলে কারেন্ট কত হবে তাহলে আই অফ টি সমান? আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে যে এখানে আই অফ ইনফিনিটি কেন আসবে না? কারণ আই অফ ইনফিনিটি এখানে আসবে না কারণ এই সার্কিটে কোনো মানে t>0 সময়ের পরে এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, তাই ইনফিনিটি আসবে না। তাহলে আমরা এখানে আই অফ টি সমান কত পাবো? ভিসি অফ টি ডিভাইডেড বাই হচ্ছে আর। তাহলে ভিসি অফ টি হচ্ছে 320 e⁻t/480 বাই হচ্ছে আর। আর কত? এই 30 আর 50 যোগ করলে আসে হলো 80। ওই একই আসতেছে যে 4 e⁻t/480 অ্যাম্পিয়ার। এটাই হলো অ্যান্সার। তাহলে এটা কি বোঝা গেল? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে বা এটা কোনো কনফিউশন? দেখ আমরা কিন্তু আই অফ 0 ওই 4ই পাইছিলাম, তাহলে একবার আমরা ওই আই অফ 0 e⁻t/τ লিখলে ওই একই কথা হতো। বাট শুধু রেজিস্ট্যান্স থাকলেও আমরা এইভাবেও করতে পারি, ভিসি অফ টি বাই আর। আমরা এটা ক্লিয়ার?